প্যানিক ভট্টের হিন্দু ভারত বিদ্বেষ এবং তার ইনকিলাব সমাচার, ঠিক আছে। প্যানিক ভট্ট ইনকিলাব ঘোষণা করেছে। প্যানিক ভট্টের ইনকিলাব হচ্ছে হাসিনা খেদাও, মুক্তিযুদ্ধের চেতনা খেদাও, আওয়ামী লীগ হটাও, ভারতের যে কোনো স্বার্থকে হটাও, এটাই হচ্ছে প্যানিক ভট্টের ইনকিলাব। এটাই হচ্ছে প্যানিক ভট্টের ইনকিলাব, আর কিছু না। প্যানিক ভট্ট দেখছেন যে বাম রাজনীতি করে কিছু পাওয়া যায় নাই, জামাতি শাহবাগী রাজনীতি করেও কিছু পাওয়া যায় নাই, ঠিক আছে। শাহবাগী রাজনীতি করে কিছু পাওয়া যায় নাই, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করে কিছু পাওয়া যায় নাই। কি কি করলে পাওয়া গেছে? যখন আপনি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নেবেন তখন ভালো হালুয়া রুটি জমবে, পরিস্থিতি জমবে, সেটা সে বুঝে ফেলেছিল। সেই কাজটাই সে করেছে। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি আসি মূল প্রসঙ্গে। প্যানিক ভট্ট কি বলেছেন এবং এর বাস্তবতা কতটুকু, আর তার ইনকিলাব কি চায়। এটা কিন্তু জামাতও কিন্তু বলে না ইনকিলাব জিন্দাবাদ, বিএনপিও কিন্তু বলে না ইনকিলাব জিন্দাবাদ, ঠিক আছে। জামাত বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি তাকবীর, আর বিএনপি বলে বাংলাদেশ জিন্দাবাদ। এর মাঝখান দিয়া এই সিংকুমামেরা যারা এখন জামাতি হয়ে গেছে, ধরেন এই লুঙ্গিবাম, তারপর আপনার এই আরেক চিঙ্কুবাম প্যানিক ভট্ট, এখন জামাতি, এরা ইনকিলাব জিন্দাবাদ বলে। বাংলাদেশের কোনো দল কিন্তু ইনকিলাব জিন্দাবাদ বলে না। ইভেন কমিউনিস্ট পার্টিও বলে না ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ বলে, বিপ্লব দীর্ঘজীবী হোক বলে। আমি কোনোদিন কোনো কমিউনিস্ট পার্টির কাছে শুনি ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের কমিউনিস্টের কথা বলছি। হঠাৎ করে এটা কেন আমদানি করছে? এটা হলো ফরাদ মাজারের সিলসিলা, ইনকিলাব জিন্দাবাদ বলতে হবে। যাই হোক, উনি কি বলছে শুনেন। উনি বলছে ভারত নাকি শত্রু রাষ্ট্র। হ্যাঁ, ভারত শত্রু রাষ্ট্র হবেই। যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং তাদের যারা আন্ডা বাচ্চা, তাদের দৃষ্টিতে ভারত শত্রু রাষ্ট্র হবেই, কোনো সন্দেহ নেই। তিনি ঠিকই বলেছেন, ভারত শত্রু রাষ্ট্র। তবে যারা পাকিস্তানপন্থী, যারা হেফাজতে পাকিস্তানি, অর্থাৎ যারা পাকিস্তানকে আবার হেফাজত করতে চায়, পুনর্নির্মাণ করতে চায়, পাকিস্তানি জজবা পয়দা করতে চায় বাংলাদেশে, যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটা তুলে দিতে চায়, তাদের কাছে তো ভারত শত্রু রাষ্ট্র হবেই। অনেক সিংকুবাম বাংলাদেশের স্বাধীনতা মানে নাই, তারা এখন আছে। জামাতিরা তো মানেই নাই। আজকে যারা তথাকথিত হেফাজতে ইসলাম নাম দিচ্ছে, হেফাজতে পাকিস্তান, এরা মানে নাই, মানতে পারে না। তিনি বলেছেন যে এটা ভারত শত্রু রাষ্ট্র, যারা ভারতের পক্ষে কথা বলে তাদের ছাড় দেবে না। আচ্ছা, প্যানিক ভট্ট কে? সে তো একজন রিফিউজি। রিফিউজি এত বড় বড় কথা কি সাজে? প্যানিক ভট্ট হলো একটা রিফিউজি, সে নিজেই বলছে। মানে উদ্বাস্তু এত লম্বা লম্বা কথা বলেন, নিজের দেশ ছেড়ে পালায় গেছেন মিয়া, আটার বড়ি বেচতে যায়, আর লম্বা লম্বা কথা বলেন ভারত শত্রু রাষ্ট্র। ওটা আপনার কামাই রোজগারের ধান্দা, আমরা তো জানি। বিপ্লব টিপ্লব কিছু না, ইনকিলাব কিছু না। আপনি বুঝে ফেলছেন কি বললে এই প্রবাসী, মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের পয়সা হাতানো যাবে, কি করলে জামাতে ফান্ড পাওয়া যাবে, কি করলে আমেরিকান ফান্ড পাওয়া যাবে, এটা আপনি বুঝে গেছেন। সেই কাজটা আপনি করতেছেন, ওটা আমরা জানি। বিপ্লব টিপ্লব কিছু না। কমিউনিস্ট আন্দোলনে আপনি বিপ্লব করতে পারেন না। কমিউনিস্ট আন্দোলনে ছাত্রমিত্র কি যেন করতো না, কি যেন, কারণ লাল পতাকার ভিতরেই তো লাল পতাকার শত্রু থাকবে, তাই না? এটা তাদের একটা। আনু মোহাম্মদ তার একটা, প্যানিক ভট্ট তার একটা, ফরাদ মজার তার একটা, শহীদুল ইসলাম ফটোগ্রাফার তার একটা। এগুলো হচ্ছে সমাজতন্ত্রের ভিতরে লুকিয়ে থাকা সমাজতন্ত্রের বিরোধী বীজ, কিট। এদের যার যার সেক্টরের যোগ্যতা থাকতে পারে, সেটা আলাদা বিষয়। সেই তাদের যোগ্যতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই, তারা যোগ্য মানুষ, তার যার যার সেক্টরে। কিন্তু রাজনীতিতে তারা ষড়যন্ত্রকারী, সমাজতন্ত্রের বুকে ছুরি মারার, বাংলাদেশের স্বাধীনতার বুকে ছুরি মারে, আর মুক্তিযুদ্ধের বুকে ছুরি মারে, আর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ছুরি মারে, এরা হলো সেই চিঙ্গুবাম। এটা হচ্ছে প্যানিক ভট্ট। জামাতের চেহারা খারাপ। আনু মোহাম্মদ, এই ফটোগ্রাফার শহীদুল, তারপর লুঙ্গিবাম মজাহার সাহেব, প্যানিক ভট্টরা ভয়ঙ্কর। এরা সমাজের জন্যে, সমাজতন্ত্রের জন্যে, মুক্তিযুদ্ধের জন্যে, স্বাধীনতার জন্যে
দেশের অস্তিত্বের জন্য এরা ভয়ঙ্কর, এরা খুবই খারাপ। এই এই মোল্লাদের সাথেও, মানে খারাপ বলতে বুঝাইছি স্বাধীনতার পক্ষ বিপক্ষকে মাঝখানে রেখে। তিনি বলেছেন যে তারা ভারত নাকি কিছুই না, ভারতের চারদিকে শত্রু, ভারত আমাদের ঘিরে রাখে নাই, আমরা তাদের বেষ্টনীর মধ্যে নাই, চাইলে বাংলাদেশই নাকি অনেক কিছু করতে পারে। তিনি বলেছেন চায়নাকে দাওয়াত দিয়ে আনবে বাংলাদেশে, এনে ভারতের চিকেন নেক চেপে ধরবে। ভারতের চিকেন নেক চেপে ধরতে যায় যেন বাংলাদেশ থেকে আরো সংযুক্ত হয়ে ওই চিকেন নেক যেন গন্ডার নেক না হয়ে যায় মিস্টার পেনিক ভট্ট। তাহলে এবার একটু তার জবাব দিতে হয়। যদি ভারতের লোক কি বলছে এটা জবাব দেই। ভারতের লোকেরা কি বলে জানেন? যে পেশাব করলে ভাইসা যাবে বাংলাদেশ। আপনারা এগুলো বলেন বলে ভারতের লোকেরা এগুলো বলে যে ভারতের লোক যদি পেশাব করে একটা রাজ্যের তাহলে বাংলাদেশ ভেসে যাবে। এটা হচ্ছে কোনো ভারতীয়দের বক্তব্য, আমার না। তাই ওটা দিলে তো আপনাদের খারাপ লাগবে। আবার আমি যদি কোনো বক্তব্য যে ভারতের এইটা ওইটা তাহলে বলবেন ভারতের দালাল, তাই না? হাসিনার দালাল, নরেন্দ্র মোদী দালাল বলবেন হিন্দুদের দালাল। তাই আমার কথা, আমার কোনো মত। এবার একটু পাকিস্তানিদের মন্তব্য দেখে আসি। মিস্টার হেফাজতে পাকিস্তানি, মিস্টার প্যানিক ভট্ট, আমিরুল মুশরিকিন, শুনে রাখো বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিরা, কান খুলকর শুনলো তোমার পাকিস্তানি আব্বারা কি বলে তা শুনে রাখো। তোমার পাকিস্তানি আব্বার দেশের লোক কি বলে জানো? যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করবে না। আমার কথা না। গো টু ইউটিউব, পাকিস্তানের ইউটিউবারদের ইউটিউব দেখো, তোমার আব্বারদের দেশের ইউটিউব দেখো, দেখলে বুঝতে পারবা যে তারা কি বলতেছে। কি বলছে পাকিস্তানিরা জানো? যে ভারত কোনোদিন পাকিস্তানের সাথে যুদ্ধে যাবে না। বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশের কোনো আলোচনাই নাই। মানে পাকিস্তানের বিরুদ্ধে তারা কেন যাবে? উপস্থাপিকা বলতেছে, ইউটিউবার মহিলার নামটা বলি, উনি বলতেছে যে আমার তো ভাই চেহারা খারাপ হবার, কবলান সালা তো চেহারা খারাপ, ওরা চকচকা দুইজনে। উপস্থাপিকা চকচকা হিরোইনের মতো, আর যিনি বলতেছেন তার চেহারা নায়কের মতো, এবং সাচ্চা পাকিস্তানি। আপনাদের আব্বার দেশ, আপনাদের বাবায় কম আছে না? শেখ মুজিব তো জাতির পিতা হলে আপনাদের ঠিক লাগে, তাই না? ওই আপনাদের বাবায় কম, জিন্নার গোষ্ঠী ওগুলো আর কি, জিন্নার নাতিপুতিরা বলছে এই কথা, যে খোদ ভারত কোনোদিনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। বাংলাদেশ তো দূরের কথা। বুঝছেন প্যানিক ভট্ট এবং তার মুরিদারা? শুনে রাখো, হে আমিরুল মুশরিকিন প্যানিক भट्ट, तुम कान खुलकर सुन लो और तुम्हारा मुरीद को भी बता दो पाकिस्तानी आदमी ने क्या कहा। पाकिस्तानी आदमी ने कहा, पाकिस्तानी बंदा बंदी ने कहा, इंडिया कभी पाकिस्तान के साथ जंग नहीं लड़ेगा, क्योंकि कारण পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করার যোগ্যই না। পাকিস্তানের একটা স্টেটের যতগুলো মানুষ, তার চেয়ে কম মানুষ আছে পাকিস্তানে। এখন বুঝে নাও, বাংলাদেশক হেফাজতে মাদ্রাসা যারা পড়ো, আর যারা ডাবির মাদ্রাসায় পড়ো, জাবি নামক মাদ্রাসায় পড়ো, ঠিক আছে? যারা জবি নামক জেনে রাখো, কাবি ডাবি মাদ্রাসা আছে না, কিছু হায়ার মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় নয় তথাকথিত, তারাও কান খুলে শোনো। তোমার আব্বা যে পাকিস্তানের জজবাই, তোমরা বাংলাদেশে আমেরিকার দালালি করে মুক্তিযুদ্ধের সরকারকে হটিয়েছ, তারা কান খুলে শোনো, চাপা মারিও না ভাই। তোমার আব্বা পাকিস্তানের লোক বলছে ভারত কোনোদিন পাকিস্তানের সাথে যুদ্ধে যাবে না, কারণ একটা স্টেটে যত মানুষ আছে পাকিস্তানে তা নেই। ঠিক আছে? তাছাড়া আরো কি শুনবা, একটু কানটা একটু করে নাও, কানের মধ্যে একটু গুতাগুতি করে নাও, একটু পরিষ্কার করে শোনার জন্য। উর্দুতে করলে তো বুঝবা না, বাংলা বলি, শোনো, খাস বাংলায় বলি। উনি বলছে যে ভারতের একজন ধনী যে একটা ইন্ডাস্ট্রি টাটা টাটা গ্রুপের যে রেভিনিউ টাটা গ্রুপ যে রেভিনিউ দেয় গভর্নমেন্টে, পাকিস্তানের বাজেট তার চেয়ে কম। কার কথা বলছে? বাংলাদেশ না, পাকিস্তানের বাজেটটা একটু শুনে আসো কত, তারপর নিজের দেশের বাজেট খোঁজো। হে হেফাজতে পাকিস্তানিরা এবং প্যানিক ভট্টের মুরিদেরা, তোমরা তো মনে করো ভারত কিছুই না। পাকিস্তান তোমার আব্বা কি বলে শুনছ? যে টাটা মানে টাটা গ্রুপের যে রেভিনিউ দেয়, রেভিনিউ বুঝা শোনাছে না, ট্যাক্স মানে তোমাদের ভাষায় বললাম ট্যাক্স, যে ট্যাক্স ভারত সরকারের দেয় একটা গ্রুপ, টাটা কিন্তু ভারতের 1 নম্বর ধনী না, ঠিক আছে? তারা যে এই গ্রুপ রেভিনিউ দেয়, ওই রেভিনিউ দিয়ে বাজেট তার চেয়ে বেশি
মানে তার চেয়ে কম পাকিস্তানের বাজেট। গজব বেজ্জতি, গজব বেজ্জতি। তোমার আব্বার অবস্থা এই, তোমার আব্বা শুনছো পাকিস্তানিরা তোমাদের আব্বার অবস্থা এই, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? চুল খায় ঘাও বানাও মিস্টার প্যানিক ভট্ট, এগুলো চাপা মেরে পাবলিকের কত সুতিয়া বানাবা। সুতিয়া তো বানাইছে এই বাংলাদেশের গভর্নমেন্ট যারা ছিল, তারা দিনে 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 বাংলাদেশের জনগণকে সুতিয়া বানায় রাখছে, সুতিয়া মানে বোকা বানায় রাখছে। কিন্তু পাকিস্তানের মানুষের কিন্তু এত সুতিয়া না, পাকিস্তানের মোল্লারাও এত বোকা না, মানে এত স্টুপিড হয় না যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নামের হায়ার মাদ্রাসাগুলোতে আছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আরো যত দুর্নীতিবাজের পোলা আর যত গাধা এগুলো যায় প্রাইভেট ইউনিভার্সিটি। আমার আত্মীয় স্বজন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। যাদের মেধাতে পিছিয়ে থাকে তারাই যায়, আর যাদের কিছু দুর্নীতি করার টাকা আছে, তারা যায়। 2-4 জন হয়তো যাইতে পারে টাকা আলা, তারপর ওই টাকার হিসাব নিতে গেলে দেখা যাবে ডাল মেকুচ কালা হায় সিলসিলা খুঁজতে গেলে। কারণ ওই যে কানাডায় যারা চুরি করে গেছে, বেগমপাড়ায় যারা জমি নিছে, 100 বছর তো বলবো আমার দাদা খানদানি ধনী, কিন্তু দাদা যে বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে, ওর নানা যে চুরি করে নিয়ে গেছে, এটা তো কেউ জানবে না তখনকার মানুষ। ঠিক তেমনি এখনকার যারা ধনী তাই সেম কেস। ঠিক আছে, সেম কেস। এদের মতো লোকেরাই চশমাটা পাশে রাখছি, তাই পড়তে পারতেছে। পাকিস্তান তো কোনো কালে ভারতের সাথে কোনো দেখা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের এই হেফাজতে ভালো পয়েন্ট মনে করে দিয়েছেন কি আজিজ তারিক আজিজ, হ্যাঁ, ভালো একটা কথা মনে করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। পাকিস্তান আসলে তো কোন যুদ্ধে দিয়েছে, বাংলাদেশের না দেখবেন যে পাকিস্তান কোনোদিনই পাকিস্তানের সাথে পারবে না, কিন্তু সারা জীবন কিন্তু যুদ্ধে হেরে আসছে। গজব বেজ্জতি, 95,000 সৈন্য সারেন্ডার করতে হয়েছে। এইরকম লজ্জা আর পৃথিবীতে কোনোদিনই নেই, আর কেউ পায় নাই পৃথিবীতে, এত লজ্জা কেউ কোনোদিন পায় নাই। আর সারা জীবনে হারছে পাকিস্তানের সাথে, তারপরেও পাকিস্তান ভারতের সাথে হারছে, তারপরেও দেখবেন যে বলবে যে বাঙালি যত মাদ্রাসা ছাপ আছে না, মাদ্রাসা পড়ুয়া আর হায়ার মাদ্রাসায় পড়ুয়া বিশ্ববিদ্যালয় বলে পাকিস্তান জিতছে সারা জীবন। এইরকম এদের মাথার ঘিলু, এইরকম ঘিলু তাদের, এই ঘিলু নিয়ে তারা বাস করে। এগুলোই হচ্ছে প্যানিক ভোটের মুড়ি। 2-4 জন শিক্ষিত আছে, তারা আবার 2 কারণে যায়। একটা হলো সে সাবেক বাম, আরেকটা হলো সে আওয়ামী লীগ বিদ্বেষ, মুক্তিযুদ্ধ বিরোধী, এই জন্য কিছু লোক আবার তার পক্ষে থাকে। এটা হলো আসলে। তো প্যানিক ভট্ট আপনার ওই এনকালাব, পয়সা পাওয়ার এনকালাব আমরা জানি। শুনছেন তো পাকিস্তানের লোকজন কি বলছে, যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে যাবে না, আর টাটার যে রেভিনিউ ট্যাক্স, যে রেভিনিউ আসে সেটা তার সে বাজেট পাকিস্তানে কম। সুতরাং বুঝতে পারছেন তো কি বলতে চাইছি। তাই এইরকম চাপা না, মানে বিষয়টা এরকম যে একটা শিশু হয়ে, মানে একটা ছাগল হয়ে হাতির সাথে গুতাগুতি করতে যাওয়ার মতো বিষয়। পাকিস্তান বড় জোর মনে করেন ঘোড়া, বাংলাদেশের শক্তিতে হলো ছাগল। আমার দেশ শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এই সমস্ত গর্ধবের জন্য এরা ইচ্ছে করে এগুলো করতেছে, ভারতের সাথে সম্পর্ক যাতে খারাপ থাকে। কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতা তো করতে হবে। ভারতের একটাই দোষ, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আর কোনো দোষ নাই। কিন্তু যত না হিন্দু, তার চেয়ে বেশি দোষ হলো তারা মুক্তিযুদ্ধে, বাংলাদেশের জন্য আর কি। এদের দুঃখ হলেও মুক্তিযুদ্ধে কেন ভারত সহযোগিতা করলো, এটা হলো আসল বেদনা। এটা হচ্ছে চিঙ্কুবামদের আসল বেদনা, এটা জামাতিদের আসল বেদনা, এটাই হেফাজতের আসল বেদনা। তাই তারা ইনকেলাব করে। তাই 24-এ তারা দ্বিতীয় স্বাধীনতা বলে। কেন বলে? 71-এর স্বাধীনতা, আমাদের স্বাধীনতাকে ভুলে রাখার জন্য বলে এটা দ্বিতীয় স্বাধীনতা। ওইটা কাজ হবে শাক দিয়ে মাছ ঢাকা যাবে, কোনো কালেই না, মানুষ ভুলবে না। পেটে পাড়া দিয়ে, ওই যে বারবার বলে পেটে পাড়া দিয়ে ঘুবাই করে ফেলবে এই দেশের সাধারণ জনগণ যখন জিতবে। এত স্বাধীনতা হইছ, মার পেট থেকে 2 বার জন্ম নেওয়া যায়। যদি যাওয়া যায় তাহলে স্বাধীনতা 2 বার হইতে পারে। এতই স্বাধীন হয়েছে যে আমিরুল মুশরিকিন, বাংলাদেশের সুপার ডুপার স্টার মহাতারকা, এখন বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ে মহাতারকা, মমিনুল হকের চেয়ে মহাতারকা, তারপর চরমনাই পীরের চেয়ে মহাতারকা, জামাতের আমিরের চেয়ে মহাতারকা। জামাতের আমিরের কিন্তু অত মানুষ চিনে না যা পিনাকি ভট্টরে চিনে, চরমনাই পীরের অত মানুষ চিনে না যা পিনাকিরে চিনে। কিন্তু সেই পিনাকির স্বাধীন দেশে তথাকথিত পিনাকি খোদ আসতে সাহস পায় না, বলে দৌড়ানি খাবে। আবার সেই লোক যাবে ভারতের সাথে। দেখেন, একদিকে তারা বলতেছে যে ভারত আমাদের দখল করে নিবে। ভারত যুদ্ধের পর কত বড় ভণ্ড, প্রতারক, মূর্খ, বদমাইশ, বাটপারেরা এরা, এই মৌলবীরা এবং প্যানিক ভট্ট জাতীয় লোকেরা, চিঙ্গমারা। একদিকে তারা বলতেছে ভারত আমাদের দখল করে নিবে,
ভারত আমাদের খেয়ে ফেলবে, আবার পরক্ষণে বলছে ভারত নাকি ভেঙে ফেলবে। মানে একই সঙ্গে তাদের কত রূপ, মানে সকালে 1 সেকেন্ডে তাদের ইউটার্ন নেওয়া শেষ। এটা বুঝলো না, কি বললো, বলতেছে যে মানে একটা লোক আপনাকে বললো যে ফরিদ আপনাকে কিন্তু গিলে খেয়ে ফেলবে, আমাকে বললো যে আপনাকে গিলে খেয়ে ফেলবে। ওই লোক এবার বলতেছে ফরিদকে তো আমরাই গিলে খেয়ে ফেলবো। হইল, একবার আপনি বলতেছেন আপনাকে গিলে খাবে, এখন আপনি বলতেছেন আপনিই গিলে খাবেন। এটা হয়? দুইটা একসাথে হয়? এরাই বলতেছে বাংলা ভারত দখল করবে, আবার এরাই বলতেছে চীনের আমন্ত্রণ করবে। আচ্ছা, চীনের আমন্ত্রণ যারা করতে পারে, তো ভারতের আমন্ত্রণ এখন যদি আওয়ামী লীগরা বলে আমরা ভারতের আমন্ত্রণ করে বাংলাদেশের, তখনই বলবে ভারতের দালাল, ভারতের দালাল, এই যে গেল 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 ভারত গেল, বাংলাদেশ গেল, আওয়ামী লীগ ভারতের দালাল। আপনার চীনের দালালি করে এখন যদি আওয়ামী লীগেরা বলে, যুবলীগ বলে, ছাত্রলীগ বলে আমরা ভারতকে এনে বসাবো, কাকে চেপে ধরতে? পাকিস্তানিদের চেপে ধরতে। কাকে চেপে ধরতে? হেফাজতে পাকিস্তানিদের চেপে ধরতে। তখন তো বলবেন ভারতের দালাল হয়ে গেছে আওয়ামী লীগ, তাই না? তাই না? তাই না? মানে এক যাত্রায় দুই বিচারেরা। আপনি যদি বলতে পারেন যে চায়না থেকে, এই প্যানিকপট্টু বলছে যে চায়নাকে এমন দাওয়াত দিয়ে বাংলাদেশে বসাবে ভারতের চিকেন নেক চেপে ধরতে। এখন যদি আওয়ামী লীগ বলে আমরা ভারতকে বসাবো পাকিস্তান এবং চায়নাকে চেপে ধরতে, তখন ভারতের দালাল হয়ে যাবে। তোমরা চায়নার দালাল আলহামদুলিল্লাহ, আমেরিকার দালাল সুবহানাল্লাহ, আর যেই ভারতের দালাল শব্দ নাউজুবিল্লাহ, তাই না? ভণ্ড কথাকার। এই প্যানিক ভট্ট, সিংকুব্বাম যত আছে বাংলাদেশে, যেরকম ভণ্ড, মৌলবীর নেতা মার্কা মৌলবীর যত ভণ্ড, তার মুরিদেরাও এরকম ভণ্ড। সকালে এক কথা বলে, বিকেল লাগে না তাদের, দুপুর লাগে না, 1 মিনিট পরে কথা ঘুরায় ফেলে, উল্টা কথা বলে। তারপর এদের এই বেকুবদের বোঝানো যায় না, এদের বোঝা বড় মুশকিল। কারণ হলে এদের উদ্দেশ্য একটাই, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। একটা সারাদিন মিথ্যা কথা বলা লাগে, উল্টাপাল্টা কথা বলা লাগে, স্ববিরোধী কথা বলা লাগে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন তো? এরা বলতেছে ভারত আমাদের খেয়ে ফেলবে, এই জুজুর ভয় দেখায়। আবার বলতেছে যে ভারতকে তো আমরা দাওয়াত দেয় না, ভারতকে ধরে ফেলবো, অন্য দেশের দাওয়াত দেয় না, ভারত ধরে ফেলবো। বাহ, কি সুন্দর, কি সুন্দর এরা। আর মাদ্রাসার ছাত্ররা তো আছে গজওয়াই হিন্দি স্বপ্নে দেখে, এরা গজওয়াই হিন্দি স্বপ্নে দেখে। আচ্ছা, গজওয়াই রাশিয়া স্বপ্ন দেখেন না কেন? গজওয়াই আমেরিকা স্বপ্ন দেখেন না কেন? গজওয়াই চায়না দেখেন না কেন? হ্যাঁ, আবার বাংলাদেশের কোন মুসলিম নেতা, ইসলামী নেতা না, তাইলে হলো মাদ্রাসার নেতা, চায়না রাষ্ট্রদূতের সাথে নাকি দেখা করছে। তো চায়না রাষ্ট্রদূতের গিয়ে বলছিলেন যে উইঘুর মুসলমানদের কেন মারেন? ওটা তো আমি বলি নাই মারে, আমি বললে তো মানবেন না। আমাকে বলছেন আপনারা যে ভারতের নিউজ আমি বলি, ফেসবুকে লিখি যে চায়না মুসলমানদের নির্যাতন। চিন্তা করে দেখেন কত হারামির বাচ্চা, হারামি এগুলো, এই বাংলাদেশের এই মৌলবীগুলো। কয় কি এগুলো নাকি ভারতের ফেক নিউজ। তা তোমাদের এই যে বমিয়ামিন আছে না, জামাতি শিবিরের বাচ্চা, বমিয়ামিন তো লাইভ দেখাইছে। বমিয়ামিনও কি ভারতের নিউজ দেখাইছে? এরা এরকম হিপোক্রেট, এরা এরকম হিপোক্রেট। ইসরায়েল আর ভারত এই দুটো জজবা না পাইলে কোনো আন্দোলন এরা যায় না। কারণ কি জানেন? কারণ ইসরায়েল এবং ভারত আমাদের মুক্তিযুদ্ধের সমর্থক ছিল, এই জন্য তাদের এত জ্বালা। জ্বালা রে জ্বালা, এ জ্বালা আরো জ্বলবে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসলে। তোমরা যেহেতু ইসরায়েলের সাথে দালালি করছো, এবার দেখো তারা কি করে, মজা জমে যাবে, জমে যাবে, জমে যাবে। ভারত যুজুর ভয়, আর ভারতের সব রেদে বক্তব্য দেয়া এই সমস্ত ভণ্ডদের, প্যানিক ভট্ট মৌলবীদের চিনে রাখেন আপনারা। এরা কি বলে সকালে একটা বিকেল একটা, এদের চিনে রাখেন, এদের সব রেদিতা জানি। তারপরে এদের মুরিদ বেশি হবে, কারণ হলো এদের মুরিদ ওই টাইপেরই।